अलग रास्ता चुना है तुमने। तकलीफ तो आएगी, भीड़ के साथ चलते तो शायद सब साथ देते तुम्हारा। अब जब अकेले पड़ गए हो तो पीछे हटना मत। परेशानी कितनी भी आए हारना मत। देखना एक दिन ये फैसला पहचान बनेगा तुम्हारी। সময়টা তখন ভোর ৩টে। বেরিয়ে গেলাম খাগড়াঘাট স্টেশন থেকে আজিমগঞ্জ স্টেশনে, কারণ ওখান থেকে আমার ট্রেন আছে ৪:২০ বারহাওড়া যাওয়ার জন্য। আজকে আমি আর কারোর সাথে না, একাই বেরিয়েছি। ট্রেনে উঠে দেখলাম ট্রেনের কামরাতে একটা লোকও নেই, আমি একা। এই একা যাওয়ার অনুভূতিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্লাস যারা একটু অফবিট প্লেসে ঘুরতে চাও, কলকাতা থেকে কাছেই পাহাড় দেখতে চাও, তাদের জন্য তো এটা স্বর্গ। আজকে আমি যাচ্ছি ঝাড়খণ্ডের শিবঘাটি ধামে। এখানে যাওয়ার পুরো ইনফরমেশন আজকের আমার এই ভিডিওতে থাকবে। কত টাকা খরচা হতে পারে, কোথায় কোথায় তোমরা ঘুরবে, কি দেখবে, সমস্ত এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো। সো গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। আমি এখন দাঁড়িয়ে আছি হলো বারহাওড়া স্টেশনের সামনে। এখান থেকে আমি যাবো শিবঘাটি। বাট কথা তো সবই বললাম। তো এখান থেকে একটা অটো করবো, অটো করে যাবো শিবঘাটি ধামের দিকে। তো অটোতে কত ভাড়া পড়ছে সেটা তোমাদেরকে জানাবো। চলো প্রথমে অটোটা করে নিই। স্টেশনের বাইরে থেকে একটা অটো করে নিলাম, আর অটোতে আমাদের ভাড়া পড়লো 40 টাকা করে। আমরা ডাইরেক্ট শিবঘাটি যাচ্ছি না, শিবঘাটির আগে বারহেড বলে একটা জায়গায় নামবো, আর ওখান থেকে যাবো শিবঘাটি ধাম। जन्म जन्म साथ चलना यूं कसम तुम्हें कसम माँ के मिलना यही एक जान है भले दो बदन हो जुदा मेरी होके हम शाही रहना कभी ना कहना मेरी सुबह हो तुम्ही और तुम्ही शाम हो তো এখন বাজছে ঘড়ির কাঁটায় 8:50 আর আমি এখন এসে পৌঁছে গেলাম পুরো শিবঘাটিতে। আর তোমরা যদি সামনের দিকে দেখো তাহলে দেখতে হবে মন্দিরে যাওয়ার রাস্তা। আর যেহেতু এখন শ্রাবণ মাস পড়ে গেছে ওই কারণে এখানে হয়তো অনেক দোকান বাজার বসছে, মেলা টাইপের কিছু একটা হবে হয়তো। আজকে তো আমি এসেছি শনিবারে, আজকে অতটা ভিড় হবে না, বাট সামনের সোমবার থেকে 4টে সোমবার প্রচন্ড ভিড় হবে এখানে। তো সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি আর চোখে ঘুম ঘুমটা লেগে আছে, কারণ আমি সেই 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। ফার্স্ট একটু চা খেয়ে নি, তারপর সোজা হাঁটবো। এখন আমি উঠবো এই সিঁড়িগুলো। এখানে লোকালরা বলছে 120টা সিঁড়ি আছে। চলো একটা একটা করে উঠতে লাগে সিঁড়ি। আমি এদিক থেকে 120টা সিঁড়ি ভেঙে এখন উপরে চলে এসেছি বাবার ধামে। চলো তোমাদের এই যে বাবার শিবঘাটির যে বাবা আছে আমাদের, তার গুহাটাকে দেখাই। আমি যে গুহাতে আছি আর সামনে যে তোমরা শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, এই শিবলিঙ্গর মাথার উপরে 12 মাস টপ টপ করে জল পড়ে। কারণটা হলো এই শিবঘাটি যে গুহাটা আছে এর উপরে একটা ঝর্ণা আছে। ঝর্ণার কারণে ঠিক শিবলিঙ্গর মাথার উপরে জল পড়ছে, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তার সঙ্গেও আরও অনেক দেবী দেবতার মূর্তি আছে, এখানে তোমরা দর্শন পাবে। এই শ্রাবণ মাসে এখানে প্রচুর ভিড় হয় সোমবারে। जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा
দর্শন করা তো হয়ে গেল, আর তোমাদেরকেও দর্শন করালাম, প্লাস আমার জল ঢালা হয়ে গেল। এবার ঠিক এই মন্দিরের পাশ দিয়ে তোমরা যেরকম দেখতে পাচ্ছ এরকম সিঁড়ি আছে একদম পাহাড়ের টপে যাওয়ার জন্য। পাহাড়ের টপে একটা আদিবাসী গ্রাম আছে, সেটা তোমাদের দেখাবো। আর এখানে যে সিঁড়িটা আছে সেটা হলো 365টা সিঁড়ি আছে। একটু আগে 120টা সিঁড়ি বয়ে উপরে উঠলাম, অবস্থা তো খারাপ হয়ে গেল যেহেতু ওঠার অভ্যাস নেই। এখন এই 365টা সিঁড়ি কি করে উঠি ওটাই ভাবছি। কিন্তু যা বললে বলো, একা ঘুরতে আসার মজাটাই আলাদা। এখানে আপাতত আমি একাই উঠছি, আর কেউ নাই আমার সাথে। এমনি একা এসেছি, ওপর থেকে এখানে এসে একা। শ্বাস পুরো ফুলে যাচ্ছে কারণ এটা পুরো খাড়া চড়াই। কিন্তু যখন এই মনোরম দৃশ্য দেখছি তখন আর খাটনিটা খাটনি বলে মনে হচ্ছে না। কিন্তু বেশি দাঁড়ালে তো হবে না, কারণ সামনে এখন অনেকটা পথ বাকি আছে। প্লাস আমার 4:15-তে একটা ট্রেন আছে, ওইটাতে আমাকে বাড়ি ফিরতে হবে। এদিকটা কমপ্লিট করে আরেক দিকে যাবো ঘুরতে, তো ওটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। আর এখান থেকে আদিবাসী গ্রামটা কতটা ঠিক আইডিয়া করতে পারছি না, এই সিঁড়িগুলো তো আগে পার করি। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানে ফাইনালি সিঁড়ি শেষ, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ সামনে যেটা আছে নন্দী ঝর্ণা বলে, যেটা তোমাদেরকে দেখালাম ওখানে, যে মহাদেবের মাথার উপর 12 মাস যেটা জল পড়ে টপ টপ করে, এই ঝর্ণার মাধ্যমে পড়ে। তবে এখানে বৃষ্টিপাত সেরকম হচ্ছে না বর্ষার জন্য, এই ঝর্ণাটা পুরো বন্ধ হয়ে গেছে একদম। চলো উপরে দেখাচ্ছি। তোমরা সামনে যে জায়গাটা দেখছো এটাকে বলা হয় যে নন্দী, যে ভগবান শিবের বাহন, তার পায়ের ছাপ নাকি এটা এখানে আছে, তার ফলে এখানে একটা ঝর্ণা সৃষ্টি হয়েছে এখানকার লোকালদের মুখে, যেটা শুনলাম আর কি। যাই হোক, এটা পুরো এই যে ওখান থেকে পুরো সিঁড়ি শেষ হয়ে গেল, এখন যেটাতে হাঁটছি আমি পুরো পাথরের রাস্তা। এই রাস্তা পার করলে পরেই একদম পাহাড়ের টপে চলে যাবো। প্লাস এখানে যে পাহাড়ের টপের উপরে একটা গ্রাম আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা কঠিন রাস্তা এটা। আর সব থেকে বড় ব্যাপার, এখানে আমি ছাড়া আর একটা লোকও নাই। যা 2-3টে লোক ছিল ওই জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে গেছে। তারপর আমি একাই এগাচ্ছি, দেখি পৌঁছাতে পারি কিনা। হাঁটাটা বড় কথা না, তবে এখানে পুরো খাড়া চড়াই, খাড়া হয়ে রাস্তা উঠতে হবে। ভয় শুধু একটাই, জঙ্গল দিয়ে কোনো সাপ টাপ না বেরিয়ে আসে। জায়গাটা পুরো একটা জঙ্গল, এদিক দিয়ে একটা সরু রাস্তা গেছে, এদিক দিয়ে সেই পাথরের রাস্তা। তো আমি পাথরের রাস্তা ধরে হাঁটছি কিছু না কিছু পাওয়ার আশায়। এই যে আজকে আমি অনেকদিন পর একা ঘুরতে বেরিয়েছি, একটা আলাদা শান্তি অনুভব করছি। যদি তোমরা নিজেকে ভালো করে চিনতে চাও তাহলে অন্তত একটা ছোটখাটো হলে একটা 16 টিপ অবশ্যই করো। যেখানে তুমি কোথায় যাবে ডিসিশন নেওয়ার মতো শুধু তুমি থাকবে। দেখতে দেখতে গ্রামের কাছে পৌঁছে গেছি, তবে জানি না এই গ্রামের সামনে এভাবে যাওয়াটা ঠিক হবে কিনা। গ্রামের লোক কি ভাববে না ভাববে, তাই একটু সামনে এগিয়ে যাই।
গ্রামের সামনে থেকে ফিরে এলাম, কারণ আমার মনে হলো যে ওখানটা ভিডিও করা বা আমার যাওয়াটা ঠিক হবে না, কিছু লোকজনও ছিল ওখানটায়। তো আমি এখন এটাই ভাবছি যে এরকম রাস্তা দিয়ে আমার একবার আসতে এরকম অবস্থা হয়ে গেল, আর যারা এখানে বসবাস করছেন, খাবার দাবারের জিনিস বা যাবতীয় যত জিনিস লাগে আর কি, সবকিছু এইভাবেই আনতে হয়। ওই সিঁড়ি পার করে তারপরে পাথরের রাস্তা, সবকিছু নিচে বলছিল, শুনলাম যে সিঁড়িটাতে আমরা উঠলাম, 365টা সিঁড়ি ছিল ওখানে। ওই সিঁড়িটাও নাকি প্রথমে এরকমই রাস্তা ছিল, মানে কোনো সিঁড়ি ছিল না, তখন তো আরো প্রবলেম ছিল। যাই হোক, যে সামনের যা ভিউ পাচ্ছি, এটা দেখেই পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবো আমি কতটা খাড়া চড়াই করে এসেছিলাম, বা এটা কতটা খাড়া চড়াই। এই যে এদিকে দেখছো পুরো ঢালু, প্লাস এই যে এই রাস্তাটা দেখছো ওইখানে নেমে যাচ্ছে, ওই জায়গাটা তোমাদেরকে দেখালাম, এটা পুরো একদম লম্বা খাড়া চড়াই আর কি। এখানে দুজন লোকালের সাথে আমার দেখা হলো, ওরা বললো যে এই সাইডটায় গেলে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার পর একটা ঝর্ণা পাওয়া যাবে। কিন্তু যেহেতু আমি একা আছি, প্লাস এখানে কোনো আশেপাশে লোকজন নেই যে জিজ্ঞেস করে করে যাবো, এখন এই পাহাড়ের মধ্যে যদি হাঁটতে থাকি কোন দিকে না কোন দিকে চলে যাবো, যেতে পারলাম না। তো যাই হোক, এখানে অনেকটা সময় কাটলাম, এবার যে নেক্সট স্পট আছে সেই স্পটে আমরা যাব, তার জন্য বেরিয়ে যাচ্ছি। লাস্ট টাইমের জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউটা কতটা সুন্দর আসছে এখান থেকে। শিবঘাটি ধাম আমার এখানে দেখা হয়ে গেল কমপ্লিট। আমি নিচে নেমে চলে এলাম, নিচে নামার সাথে সাথে একটা অটো দাঁড়িয়ে ছিল, এখানে ভাড়া করে নিলাম 50 টাকা করে, পুরো বারহাওড়া স্টেশনের সামনে আমাকে নামাবে। ওখান থেকে আবার টোটো ভাড়া করবো বিন্দুবাসিনী মন্দির যাওয়ার জন্য। তো চলো একদম বিন্দুবাসিনী মন্দিরের সামনে গিয়ে ব্যাক করছি, আর ভিডিওটাকে লম্বা করছি না। তো আমরা এখন চলে এলাম বারহাওড়া স্টেশনের সামনে। তো আমি যেই দাদার সাথে এলাম, এই দাদার আমি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে শো করছে, প্লাস তোমরা এখানে রিজার্ভেশন করে ঘুরতে পারবে। দাদার মুখতে শুনে নাও কোথায় গেলে কি রেট আছে। দাদা রেটটা একটু বলে দাও। शिव गादी, मोती झरना, विंध्यवासिनी, कन्हैया स्टार, सब जगह घुमाएंगे। 2200 टका भाड़ा रिजर्व पे। সুনীলের রেটটা 2200 টাকা লাগবে, আর দাদার ফোন নাম্বারটা আমি তো স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এই দাদার নাম্বার এখানে শো করছে অটোতে, হলো অটো। একদিন আগে ফোন করলে তো হয়ে যাবে দাদা? ঠিক আছে। স্টেশনের বাইরে থেকে একটা টোটো ভাড়া করে নিলাম বিন্দুবাসিনী মন্দির যাওয়ার জন্য। এখানে এমনি লোকালদের রেট হলো 10 টাকা। যেহেতু আমি একা ছিলাম আর কোনো প্যাসেঞ্জারও ছিল না, ওই কারণে আমাকে 30 টাকা করে ভাড়া করে যেতে হলো বিন্দুবাসিনী মন্দিরে। তো চলো একদম বিন্দুবাসিনী মন্দিরের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি চলে এসেছি এখন বিন্দুবাসিনী মন্দিরের পুরো সামনে, আর এখানে অনেক সিঁড়ি আছে, সেগুলো সিঁড়িগুলো বেয়ে বেয়ে উঠতে হবে, সেটা সামনে। এখানে অতটা উঁচু না, ওই শিবগার্ডির মতো অত কটা সিঁড়ি নাই, তো কোনো অসুবিধা হবে না, অনায়াসে উঠে পড়বো এটা। এখান থেকে চলে যাচ্ছি মন্দিরের দিকে, আর এখানে একটা বজরংবলীর অনেক বড় মূর্তি আছে, ওটাও তোমাদেরকে দেখাবো পাহাড়ের টপ থেকে কেমন লাগে দেখতে। আমি যে টাইমে এসেছি সেই টাইমে তো মন্দিরের গেট বন্ধ আছে, তাই ঢুকতে পারলাম না ভেতরে। যাই হোক, বাইরেটাতে একটু আসি।
বিন্দুবাসিনী মন্দির থেকে বেরিয়ে এখন যে বড় বজরংবলী মূর্তিটা আছে ওটা দেখার জন্য এই রাস্তা ধরে ঠিক এগিয়ে যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বজরংবলী মূর্তির ঠিক পেছনের দিকটাতে। আর এটা কতটা বড় তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। আর এই দিক থেকে জাস্ট একবার ভিউটা দেখো তোমরা, জাস্ট ওয়াও। একা ঘোরা সবই ঠিক আছে, কিন্তু নেগেটিভ পয়েন্ট একটাই যে এত সুন্দর ভিউ দেখেও কেউ ছবি তুলে দেওয়ার লোক নাই, জায়গাটা পুরো ফাঁকা। আর কদিন পর শ্রাবণ মাসের প্রথম সোমবার, তখন হয়তো লোকজনে পুরো গিজগিজ করবে জায়গাটা। তবে আজকে শনিবারে কোনো ভিড় নাই, বিন্দাস ফাঁকায় ঘুরছি। বজরংবলী মূর্তি দেখা কমপ্লিট, আর ওখানে অনেকটা সময় কাটিয়েছি, কারণ ওখান থেকে ভিউটা যা আসছিল না মারাত্মক, আর যা সুন্দর হাওয়া দিচ্ছিল। তো ভাবছি আমি এখন বেরিয়ে পড়বো, একটু লাঞ্চ করে নেবো, খিদে পেয়েছে। কারণ আমি যে ট্রেনটা ধরে গেছিলাম 4:15 ট্রেন, কিন্তু এখন যেহেতু বাসে ঘড়ির কাঁটায় 12:21, আর একটা ট্রেন আছে 2:20, আমি ওই ট্রেনটা পেয়ে যাবো এখন যদি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। কারণ বেকার 4:15 অব্দি ওয়েট করে কোনো লাভ নেই, কারণ আমার সমস্ত স্পট দেখা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটাকে আর লম্বা করলাম না। যদি ভালো লাগে ভিডিওটা, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, তো ওখানের জন্য বাই।